নমস্কার। কলকাতা টিভির পক্ষে একটা স্পেশাল অনুষ্ঠান, বিকাশ ভট্টাচার্য এক্সক্লুসিভ। যাদবপুরে বামফ্রন্টের প্রার্থী, কিন্তু সেটাই একমাত্র পরিচয় নয়, অনেক পরিচয় রয়েছে তার। যদিও বাংলার মুখ্যমন্ত্রী বছরখানেক আগে বলেছিলেন যে তাকে বিকাশের উল্টো শব্দ দিয়ে বলা উচিত। আমরা কিন্তু তাকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হিসেবেই পরিচয় করাচ্ছি। কলকাতা শহরের প্রাক্তন মেয়র, খুব বিশিষ্ট আইনজীবী এবং প্রচুর মামলা লড়ে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে প্রচুর রায় সুপ্রিম কোর্ট থেকে বার করে এনেছেন। কিন্তু আপাতত আমি বিকাশবাবুকে জিজ্ঞেস করতে চাই যে এই বসন্তকালে, এই বসন্তের কলকাতায় আমরা দেখছি প্রচুর পর্যটক। রাস্তায় বেরোলেই আপনি সিআরপিএফ দেখতে পাবেন, ইডির লোক ঘুরছে, সিবিআই। এপ্রিল মাসে কলকাতা এত বেশি পর্যটক এর আগে কখনো টেনেছে বলে দেখেছেন? না, ইতিপূর্বে হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনী এসছেন, পুতুলের মতো মার্চ করে চলে গিয়েছেন। এবারে একটু এসছে সংখ্যায় বেশি, কিন্তু এসব আনার কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না, বা কোনো যথার্থ কার্যকারিতা আছে বলে আমার মনে হয় না। নির্বাচন কমিশন যদি নির্বাচনটাকে যথার্থই শান্তিপূর্ণ, ভয়ভীতিহীন, সন্ত্রাসহীন করতে চান, তাহলে নির্বাচন ঘোষণার আগে থেকেই তাদের কড়া প্রশাসনিক ব্যবস্থা চালু রাখা উচিত। সুতরাং কিছু আমি লোককে নিয়ে এলাম, তাদের নিয়ে রাস্তায় ঘুরিয়ে দিলাম, তাতে কি হবে? যারা সন্ত্রাস করেন তারা খুব চাপা সন্ত্রাস করেন। যে বিজেপির লোকেরা কিন্তু বলছেন ঠারে ঠোরে যে কালের যাত্রার ধ্বনি তুমি কি শুনিতে পাও, মমতা ব্যানার্জির উদ্দেশ্যে। এবং আমি আজকেই একজন বিখ্যাত সাংবাদিক সম্পাদকের লেখা পড়ছিলাম দিল্লির, যে উইন্ডস অফ এ চেঞ্জ, অর্থাৎ একটা ঝড়ের পূর্বাভাস। আপনি কি সেই পূর্বাভাস পাচ্ছেন? হ্যাঁ, একটা মানুষের মধ্যে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, মানুষের মধ্যে একটা পরিবর্তন আনার একটা আকাঙ্ক্ষা বোঝা যাচ্ছে তাদের শারীরিক ভাষায়। কিন্তু সেই পরিবর্তনে তো কোথাও আপনি বা আপনারা নেই, সেই পরিবর্তন তো অন্য দুটো দলের মধ্যে। এটা, এই অভিজ্ঞতাটা কেমন? এটা ভুল ধারণা। আপনি যদি একেবারে খুব মাটির কাছাকাছি যান, তাহলে শব্দ শুনতে পাবেন যে আমরা বাম দিকে হাঁটছি। আসলে কিছু মনে করবেন না, এই যে পোষিত মিডিয়া, যাদের আমরা বলি মেন স্ট্রিম মিডিয়া বা চলতি কথা হয়ে গেছে গদি মিডিয়া, তারা এই ন্যারেটিভটা তৈরি করেন। যে ন্যারেটিভটা হচ্ছে যা হোক, পরিবর্তন দুটো দক্ষিণপন্থী দলের মধ্যেই চলাফেরা করুক। যেমন আমেরিকাতে হয় কনজারভেটিভ এবং রিপাবলিক, একই দর্শনে চালিত দুটি দল, ভালো মন্দ এই বিচারে। ভারতবর্ষের বুকে এই ধরনের একটা প্রবণতা তৈরি করার চেষ্টা আছে। সেই চেষ্টারই প্রতিফলন হিসেবে তারা এইটা বলতে চাইছে যে 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 রাজ্যে বিজেপি নেই, কিন্তু বিজেপির পাল্টা হচ্ছে ওই সমদর্শী কোনো দল। আর যদি কোনো সমদর্শী দল থেকে থাকে তাহলে পরিবর্তন মানে হচ্ছে বিজেপি। এই ধারণা, এই মনন তৈরির একটা চেষ্টা আছে, কিন্তু সেটা ঠিক মাটিতে শোনা যাচ্ছে না। কিন্তু রিয়েলিটি তো বলছে যে লড়াই দুটো দলের মধ্যে, যে কে বেশি পাবে। বামফ্রন্টের চেষ্টা, যে বামফ্রন্ট শূন্য থেকে বেরিয়ে কততে পৌঁছবে। লড়াই দুটি দলের মধ্যে নয়, লড়াই প্রকৃতপক্ষে আমি বলি যে বামপন্থার সঙ্গে দক্ষিণপন্থার লড়াইটা হচ্ছে পশ্চিমবঙ্গে। যে দুটি দল বলছেন, দুটি দলই সমদর্শী দল। এই দুটি দলের উৎপত্তি স্থলটা এক জায়গায়, দুটি দল একই কার্যক্রম রূপায়িত করছে, খালি সংখ্যার ফারাক। এই যদি বললাম আমি 1500 দেবো, বললাম 3000 দেবো। কেউই বলছে না যে মৌলিকভাবে যে সমস্যা সমাধানের কোনো নিদান দেব। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে তো ওই পশ্চিমবঙ্গের মানুষ তো এদেরই ভোট দিয়েছে। আজকে একজন 213, একজন 77, এরাই দিয়েছেন, ভুল করেছেন, পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝতে পারছেন। একটা সময় আপনি তো খুব বড় ক্রীড়া সাংবাদিক, আপনার লেখাপড়া অনুৎসাহিত। ইস্টবেঙ্গল মোহনবাগানের দল বদলের সময় দেখতেন তো, ইস্টবেঙ্গল মোহনবাগানকে বেশি টাকা দিলে কোন খেলোয়াড়কে তুলে নিয়ে, তা দিয়ে কি বাংলার ফুটবলের খুব উন্নতি হয়েছে? যদি আমি ফুটবল হিসেবেই বলি, বাংলা সেই সময় সন্তোষ ট্রফি জিততো সেই বারবার। সময় জিততে বারবার। আজকে বাংলা, ভারতীয় দলে বাংলার প্রতিনিধিত্ব কোথায়? প্রায় নেই বললেই চলে। সেই রকমই পরিস্থিতিটা। আপনার নিজের রিয়েলিস্টিক কি অ্যাসেসমেন্ট বলুন, যে আপনি আপনারা এবার কটা সিট পাবেন বলে ভাবছেন? দেখুন, আমি তো ওইভাবে সত্যি কথা বলতে কি ওই রকম সংখ্যাতত্ত্বের ওপর দাঁড়িয়ে বিচার করি না। আমি যেটা প্রচার করি, সবসময় প্রচার করি, আমি মূলত রাজনৈতিক আদর্শগত প্রচার করার মধ্যেই নিজেকে আবদ্ধ রাখার চেষ্টা করি। আমার যেটা অনুভূতি হয়েছে, দেখবেন যে
তরুণ প্রজন্মের মধ্যে এবং যারা অতীতে বামফ্রন্টের শাসনটা দেখেছেন, উপলব্ধি করেছেন, এই দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু একটা প্রবল উত্তেজনা আছে যে এবার আবার বাম শক্তির পুনরুত্থান হবে। আপনি এখানে দেখছি আমি বুদ্ধবাবুর ছবি। দেখুন, অবাক কাণ্ড, আমি যখন প্রচারে বেরিয়েছি একটি যে এলাকায়, সেখানকার মানুষেরা হঠাৎ আমাকে দাঁড় করিয়ে এটা উপহার দিলেন। এটা উপহার আরেকটা আছে মাস্টারদার, সেটাও বোধহয় এখানে আছে, ওই দেখতে পাবেন। রেফিউজি অঞ্চলের মহিলারা এসে মাস্টারদা সূর্য সেনের কথাটা উদ্ধৃত করে একটা এরকম উপহার দিয়েছেন। এটা থেকে ইঙ্গিত যে মানুষগুলো একটা তো যথার্থ বিকল্পের কথাই ভাবছে। কিন্তু সিপিএম সেইভাবে তাদের যখনই তারা কোনো অনুষ্ঠান করেন, মানে কোনো কিছু বলেন, স্পেশালি তারা বুদ্ধবাবুর কথা বলেন, জ্যোতিবাবুর কথা বলেন না কেন, যে ভদ্রলোক এত বছর রাজ করেছেন? না, কথা হচ্ছে বুদ্ধবাবু হচ্ছে সমসাময়িক, জ্যোতিবাবুর পর্যায়টা উত্তীর্ণ হয়েছে। দেখুন, নির্বাচনটা আমি নাকি জ্যোতিবাবুর সময়টা খুব একটা সুসময় নয়? না, জ্যোতিবাবুর সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু জ্যোতিবাবুর সময়টা বর্তমান প্রজন্মের যারা কাছাকাছি আছে তারা বুদ্ধবাবুকে দেখেছেন। এবং পরিবর্তনটা তো সূচিত হয়েছিল সিঙ্গুরের কারখানাকে মোদিকে উপহার দেওয়ার মধ্য দিয়ে। সেই সময়টা বুদ্ধদেব ভট্টাচার্য, যাকে চলে যেতে হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল। সেই জন্য লোকে এই সময়টাকেই ধরার চেষ্টা করছেন। আজকে তো লোকে হাড়ে হাড়ে উপলব্ধি করছেন যে আমার সিঙ্গুর কারখানা যদি বাস্তবায়িত হতো। আজকে একটা জ্যোতিবাবু একটা ইন্টারভিউতে বলেছিলেন যে তাকে প্রধানমন্ত্রী হতে না দেওয়াটা ছিল একটা সিপিএমের বা বামফ্রন্টের হিস্টোরিক্যাল ব্লান্ডার। আপনার মনে আছে? এই সিঙ্গুরটা চলে যাওয়াও কি একটা সেকেন্ড হিস্টোরিক্যাল ব্লান্ডার? সিঙ্গুরটা চলে যাওয়াটা হচ্ছে একটা গেম প্ল্যান অফ রাইট রিয়াকশনারি ফোর্সেস। সিঙ্গুরটা গেল কোথায় এটা ভাবতে হবে। গেল গুজরাটে, বিহারে গেল না, ঝাড়খণ্ডে গেল না, আসামে গেল না, গুজরাটে চলে গেল। আর তখন মমতাকে এই সমস্ত আন্দোলনের মদত কারা দিচ্ছেন? যদি আমরা প্রত্যেকটা ঘটনা পারম্পর্য বিশ্লেষণ করি, তাহলে আমি যেটা বলি, আবারও সেটা বলবো, যে সিঙ্গুরটাকে গুজরাটে উপহার দেওয়া হয়েছে এবং পাশাপাশি নয়াচারে কেমিক্যাল হাবটা করতে দেওয়া হলো না, কিন্তু গুজরাটে ওই সময়টা কেমিক্যাল হাব হয়ে গেল। কিন্তু সে তো হতেই পারে। আপনি আজকে আপনারা সারা জীবন কংগ্রেসের বিরোধিতা করে 2016-তে একসঙ্গে নির্বাচন লড়েছেন। বিরোধিতা আমরা এখনও করি। বিরোধিতা আমাদের হচ্ছে মূলত কংগ্রেসের রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মসূচির উপরে। কিন্তু বিপদ যখন দেশের বুকে, মানুষের ঐক্য বিভাজন, বিপদ যখন ধর্মীয় সাম্প্রদায়িকতা, সে সময় আমাদের সমস্ত দলকেই আমাদের সঙ্গে রাখার চেষ্টা করেছি। কংগ্রেস ঠিক বিজেপির মতো এরকম ধর্মীয় সাম্প্রদায়িক দল নয়। অর্থনৈতিক দিক থেকে তাদের সমালোচনা আমাদের আছে, থাকবেও। তা সমূহ বিপদ থেকে বাঁচবার জন্যে তখন সকলকে নিয়েই চলতে হয়, যেহেতু আমরা পার্লামেন্টের ডেমোক্রেসিতে আছি। যেমন এবারও আমরা ডাক দিয়েছিলাম যে গোটা দেশে একটা ধর্মীয় মৌলবাদের উত্থান হচ্ছে, তার বিরুদ্ধে সমস্ত বামপন্থী নেতৃত্বে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সুচিন্তিত দলগুলো ঐক্যবদ্ধ হওয়া উচিত। সে চেষ্টা আমরা করেছি, সফল হয়নি, কিন্তু আমাদের লক্ষ্যে আমরা অবিচল থেকে সেই এবার জোট করলেন না কেন? আমরা করিনি তা তো নয়। আমরা তো জোট করবার জন্য প্রত্যেকের কাছে আহ্বান জানিয়েছিলাম। কংগ্রেস তার রাজনৈতিক সিদ্ধান্তে জোট করেননি, জবাবটা কংগ্রেস দেবেন, আমি কি করে দেবো? আপনি বিজেপির বিরুদ্ধে বলছেন, এখানে যাদবপুরে বিজেপি যে ক্যান্ডিডেট দিয়েছে তাতে অনেকে বলছেন বিজেপি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুবিধা করে দেওয়ার জন্য ক্যান্ডিডেট দিয়েছে। আমি তো সে কথাই বললাম, লড়াইটা দক্ষিণপন্থার বিরুদ্ধে। দক্ষিণপন্থার দুটো দল, তারা এক জায়গায় তাদের কেন্দ্রীভূত করছেন শক্তিকে, এবং সেই শক্তি কেন্দ্রীভূত হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যে কেউই হোক পরাজিত করতে হবে। এই যে রাসবিহারী কেন্দ্রে আপাতত যেটা চলছে, যদিও আপনার কেন্দ্র নয়, কিন্তু আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও, যেটা হচ্ছে আপনার কি মনে হয় এই যে ইডিতে ডেকে দেখুন, পাঠানো? গোটা তৃণমূল দলটা বিগত 15 বছর ধরে দুর্নীতি ছাড়া আর কিছু করেনি। আমি এটা কোনো রকম রাজনৈতিক বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না। একটা প্রশাসনকে দুর্নীতির সঙ্গে এইভাবে যুক্ত করে দেওয়া, এটা একটা অভিনব প্রয়াস, এবং তার পরিণতিতে সর্বত্র দুর্নীতি ঢুকেছে।
এমনকি সাংবাদিক মহলেও আপনি দেখবেন বিভিন্ন ধরনের তোষণের দুর্নীতি আছে। এখন এর বিরুদ্ধে লড়াইটা খুব দুর্বল ছিল। লড়াইটা যখন আমরা শুরু করলাম, তদন্ত হওয়া, সেই তদন্তকেও নিয়ন্ত্রিত করার চেষ্টা হচ্ছিল, যেটা আমরা বলি সেটিং। এখন বাড়াবাড়ি করে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ওই সমস্ত সংস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে মানুষের কাছে প্রশ্ন উঠে গিয়েছে। আজকে যে কোনো সাধারণ মানুষকে বলুন, বলে ও তো ম্যানেজ হয়ে গেছে। এই বিশ্বাসযোগ্যতা ফেরাবার জন্যই তারা একটু তৎপর হয়েছেন। তাতেই তো এই দুর্নীতির সমস্ত তথ্যগুলো সামনে আসছে। আমি যদি দুর্নীতি না করে থাকি, কখন করলো না করলে কি যায় আসে? দুর্নীতি তো বাম আমলেও অভিযোগ উঠেছে, বেঙ্গল ল্যাম্প নিয়ে, শিক্ষা দপ্তর নিয়ে, যে একটা সিনেমা হয়েছে কর্পূর বলে, আমি জানি না আপনি দেখেছেন কিনা। তাতে তো এই মনীষা মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার অফ এক্সামিনেশন নিখোঁজ হয়ে গেলেন, আজও তার খোঁজ পাওয়া যায়নি। এই ধরনের রহস্য রোমাঞ্চ নিয়ে যারা কাজ করেন তাদের প্রতি আমার করুণা হয়। আপনি দেখবেন মনীষার খুব নিকটাত্মীয় একজন একটি চিঠি দিয়েছেন, তাকে আমি চিনি। তিনি আমায় জিজ্ঞাসা করেছিলেন যে এই সমস্ত তথ্য আছে আমার কাছে, আমি বার করবো কিনা। না, নিশ্চয়ই বার করবে। একজন অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার তিনি নিখোঁজ হয়ে গেলেন, এটার সঙ্গে দুর্নীতির সম্পর্ক কোথায়? বিকজ তিনি অনেক কিছু শিক্ষা দপ্তরের দুর্নীতি জানতেন, আলিমুদ্দিনের সঙ্গে যোগাযোগ রাখতেন। কন্ট্রোলার ছাড়া তো অন্য অনেকেই ছিলেন, তারা হয়তো কম্প্রোমাইজ করেছেন। এ হয় নাকি? কেউ না কেউ তো বলবে। আমি তো সরাসরি চ্যালেঞ্জ করেছিলাম এ রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে, তথ্য দিন। আপনি দুর্নীতির সঙ্গে আপোষ করছেন, করুন, আমাকে তথ্য দিন, আমি যাব আদালতে। একটি রাজ্য সরকার ক্ষমতাসীন হয়ে যদি দুর্নীতি হয়েছে জেনেও চুপ করে থাকেন, সেটা কিন্তু আরও মারাত্মক অপরাধ। আপনি আইনজীবী হিসেবে সাধারণত মক্কেলরা যে কোনো আইনজীবীর কাছে গেলে আইনজীবীরা নেন, সোনা পাপ্পু আপনার কাছে এলে আপনি তার কেসটা নেবেন? দেখুন, আমি আইনজীবী হিসেবে সকলেই আমার কাছে সাহায্য চাইতে পারেন। আমি যদি দেখি যে কোনো বিষয়টা আমার আদর্শগত মননগত বিরোধী আছে, আমি নিই না, তা না হলে গ্রহণ করি। আপনি তো শুভেন্দুর পরিবারের কেস হ্যাঁ, নিয়েছিলেন। নিয়েছি। সেটা নিয়েছি তার কারণ তাদের যে আইনি অধিকার সেটাকে তখন ধ্বংস করা হচ্ছিল। মুকুলবাবু আমার কাছে কেস করিয়েছেন, তৃণমূলের বহু নেতারা আমাকে কেস করেছেন। এই তো সাম্প্রতিককালে তৃণমূলের পরিচালিত একটা পুরসভাকে ওদের অন্তর্দ্বন্দ্বের জন্য সুপারসিড করা হয়েছে, তারা আমার কাছে এসেছিল, আমি কেস করেছি। কিন্তু আমি যদি দেখি যে কোনো ঘটনা যা আমার আদর্শের সঙ্গে সংঘাত হচ্ছে, সাধারণত আমি নিই না। সেই সময় সুপ্রিম কোর্টে আমরা দেখছিলাম, বা কলকাতা হাইকোর্টে একটা কম্বিনেশন ছিল যে আপনি এবং অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি হিসেবে। এই যে অভিজিৎ গাঙ্গুলি এখন রাজনীতিতে চলে গেলেন এবং রাজনীতিতে চলে গিয়ে এবছর সেরমভাবে সামনে নেই, আপনার একজন আইনের পেশাদার হিসেবে কি মনে হয় অভিজিৎ গাঙ্গুলির সিদ্ধান্তটা ভুল ছিল? দেখুন, এই যে ন্যারেটিভটা তৈরি হয়েছে না, আপনারা যদি অভিজিতের যে ইন্টারভিউটা নিয়ে বলা হচ্ছে, অভিজিৎ বলেছেন আমার নাম করে, সেখানে অভিজিৎ কিন্তু আরও 3জন অভিজ্ঞ আইনজীবীর নাম করেছেন। তারা সকলেই কিন্তু বাম বিরোধী মঞ্চের আইনজীবী। আইনজীবী পেশা তার অত্যন্ত দক্ষ, সম্মানীয়, কিন্তু আলোচনা তো তাদের নিয়ে হলো না। আলোচনা হলো আমাকে নিয়ে, কেন যেহেতু আমি সরাসরি মমতাকে আক্রমণ করি। এখন অভিজিতের যে সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নিয়ে সে ঠিক করেছে কি ভুল করেছে সে বলবে। আমার মতে তো ভুল করেছে, তার উচিত হয়নি তখন ওই রকম পদত্যাগ করে আবার বিজেপির মতো একটি দলের সঙ্গে নিজেকে যুক্ত করা। সে কথা আমি অভিজিৎকে বলেছি, অসুবিধা কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে, চূড়ান্ত শুনানিটা কিন্তু অভিজিৎ করেনি। বারে বারে সুপ্রিম কোর্টে গিয়েছে সরকার। সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টকে বললেন তোমরা একটা বিশেষ ডিভিশন বেঞ্চ তৈরি করো। সেখানে গুলো একই কথা বলেছে অভিজিৎ সম্পর্কে। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ তৈরি হলো, যার প্রধান ছিলেন জাস্টিস দেবাংশু বসাক। সেই ডিভিশন বেঞ্চ কিন্তু শুনে, দীর্ঘদিন শুনে তারা রায় দিয়েছে, এবং সেই রায় গেছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে দীর্ঘদিন শুনানি হয়েছে, তারপরে এই রায় এসছে। সুতরাং এটাকে অভিজিতের সঙ্গে আমাকে জড়িয়ে এসব বলে বিভ্রান্ত করে লাভটা কি? সত্য তো এটা একটা ডাবলস কম্বিনেশন লোকে দেখছিল, ন্যারেটিভ তৈরি হয়েছিল। অভিজিৎ যেহেতু ওই ইন্টারভিউটা দিয়েছিল, দিয়ে আমার নামটা করেছিল, বললাম সেখানে উনি অনিন্দ্য মিত্র সাহেবের নাম করেছেন, উনি বিমল চট্টোপাধ্যায়ের নাম করেছেন, উনি সলিল গাঙ্গুলির নাম করেছেন, এরা সকলেই প্রথিতযশা আইনজীবী। আমার নামটাও করেছে। এখন
ধরে নেওয়া হলো, আমার নামটাকে দিয়ে আক্রমণ। কারণ সেই সময় প্রায় সরকার বিরোধী যাবতীয় মামলা মানেই আপনি, এবং যার সেই জন্য যে সরকার বিরোধী সমস্ত মামলা মানি আমি, এটা ঠিক। সুতরাং সেদিক থেকে আমি আক্রমণের কেন্দ্রবিন্দু, ঠিক, তাতে আমি বিচলিত নই। কিন্তু যে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হলো অভিজিৎকে দিয়ে, সে বেচারা সে রাজনৈতিকভাবে কখনোই সমীকরণে আমাদের সঙ্গে ছিল না, সে প্রত্যক্ষ রাজনীতিও করতো না, সে রায় দিতে অভিজিৎ বামফ্রন্টে যোগ দিলে আপনি কি সিদ্ধান্ত ঠিক আছে বলতেন? আমি তাকে কখনোই কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ার জন্য পরামর্শ দিতাম না, যতক্ষণ তিনি বিচারপতি ছিলেন। বিচারপতি অবসর নেওয়ার পর তিনি সিদ্ধান্ত নিতে পারতেন, সেটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হতো। আপনি শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে মামলা করলেন, তারপরে বামফ্রন্ট একটা বিরাট আন্দোলন করলো অভয়াকে নিয়ে, এবং গোটা রাজ্যে ছড়িয়ে পড়লো, মহিলারা মাঝরাত্রিরে নেমে এলেন রাস্তায়। কিন্তু দুটোরই দেখা গেল যে কোনো তার ওই ব্যালট বাক্সে কোনো রিফ্লেকশন হয়নি। না, মুশকিল কি জানতো, আমরা সব কিছু যদি ব্যালট বাক্সে রিফ্লেকশনের হিসেবে বিচার করি তাহলে আমরা ভুল করব। আপনি দেখছেন সাম্প্রতিককালে কত কোটি টাকা বাজারে ঘুরছে। এই যে ধরা পড়লো কি দাম বললেন ব্যবসায়ী, সোনাপাপ্পু, কত কোটি টাকার হিসেব। গতকাল না পরশু তৃণমূলের এক নেতার গাড়িতে কয়েক কোটি টাকা পাওয়া গেছে। কয়েকদিন আগে বিজেপির এক নেতা, সে বিজেপি আবার আমার কনস্টিটিউন্সি এলাকায় বাসিন্দা, শুনলাম ধরা পড়েছেন, কয়েক কোটি সেখানে পৌঁছয়নি, কয়েক লক্ষ টাকা। এই টাকাগুলো আসছে কোত্থেকে? এই মৌলিক প্রশ্নটা আমাদের ভাবতে হবে। সুতরাং ভোট দিয়ে বিচার করলে আপনি বিচার করতে পারবেন না, আপনাকে বিচার করতে হবে এই সামগ্রিক সামাজিক অনুভবের মধ্য দিয়ে। আপনি কোনো মানুষ বলতে পারবেন যে হ্যাঁ শিক্ষা দুর্নীতি ঠিক হয়েছে? কে বলবেন? দিনের শেষে স্কোরবোর্ডটাই তো আসল। আপনি যদি কিছুই না বদলান, খেলাটা যদি মানুষ, আমি যদি খেলাটা শুধু আমি 5 বছরের পার্লামেন্টারি নির্বাচনটাকে খেলার প্রাঙ্গণ হিসেবে ভাবি, তাহলে ভাবনাটা ভুল। আপনি কিভাবে ভাবেন? যদি আপনি ক্ষমতায় না থাকেন, আপনি চেঞ্জ করবেন কি করে? ক্ষমতায় আসার অনেক পদ্ধতি আছে। আমি তো বারবার বলি, দেখুন আজকে মানুষের সামনে এই শান্তিপূর্ণ পদ্ধতিতে ভোট দিয়ে পরিবর্তনের যে ব্যবস্থা আছে, এই ব্যবস্থাকে যদি আমরা অকার্যকরী তুলি বিভিন্নভাবে, মানুষ কিন্তু ভিন্ন পথ নেবে। সে ভিন্ন পথ মারাত্মক। পৃথিবীর বিভিন্ন ইতিহাসে আমরা দেখেছি, এরপরে মানুষ যে পথ নেবে সে পথকে ঠেকানো খুব মুশকিল। আপনি বলছেন মানে বাস্তিল দুর্গ ভেঙে দেবে? সেই দিকেই মানুষ যাবে। যে মানুষ যখন দেখবে যে আমার মতামতটা আমি প্রকাশ করতে পারছি না। এবার এই যে যাদবপুর কেন্দ্রেও বোধহয় প্রায় 28,000 ভোট নতুন করে কাটা। আপনারা তো এটাই বলছিলেন যে ভোটে ফেয়ারনেস দরকার। অনেক এমন সব ভোটার ঢুকে গেছেন যারা হয়তো মৃত ভোটার, যাদের আইডেন্টিটি সন্দেহজনক। তো এবার আপনাদের তো এটাকে সিস্টেমটাকে স্বাগত জানানো না, উচিত। আমরা তো কখনো বিরোধিতা করিনি এসআইআরে। আমরা তো বলেছি এসআইআর হোক, ঠিক করে হোক। এসআইআরের আজকে যে গণ্ডগোল তৈরি হলো, আপনি যদি পারম্পর্য হিসেব করেন, এর সম্পূর্ণ দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2002-এ এসআইআর হয়েছিল, কোনো রকম অশান্তি হয়নি। তারপরে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে অসভ্যতা করলেন, অনুপ্রবেশে পশ্চিমবঙ্গ ভরে গিয়েছে, বলে যাবেন না। তিনি ক্ষমতায় এলেন, তিনি কিন্তু অনুপ্রবেশকারী কোনো চিহ্নিত করলেন না। যদি ধরে নিয়ে অনুপ্রবেশ আছে, উনি জানতেন, তাহলে ওর দায়িত্ব ছিল কি ক্ষমতায় বসে, তখন ওর সহকারী শক্তি তো কেন্দ্রে ছিলেন, চিহ্নিত করতে পারতেন যে আমি 5,000 লোক অনুপ্রবেশকারী বা 5 লক্ষ অনুপ্রবেশকারী পেয়েছি। সেটা করলেন না। আর বিষবৃক্ষের ফলটা তো ফললো। এখন দেখুন অমিত শাহ, মোদি, তারা কি এই ঘুষপেটিয়া করে চেঁচাচ্ছেন, এবং এই ঘুষপেটিয়া নির্ণয়ের নাম করে ইলেকশন কমিশনকে ব্যবহার করলেন। আরও কি হলো, কোনো এসআইআর মানি না, আমার সরকারি কর্মচারীকে সাহায্য করবে না, সহযোগিতা করবে না, করলেন না প্রথম থেকেই। তা না হলে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলছে, এটাকে আমি বলছি লজিক্যাল ইডিওসি। আজকে গৌতম ভট্টাচার্য জে ডবল ই লিখবেন না ওয়াই এ লিখবেন, বা আমি যেমন ডবল ওয়াই এ লিখি, এটা কোনো ডিসক্রিপেন্সি নাকি? এটা যদি স্থানীয় অফিসাররা করতেন তাহলে সমস্যা হতো না। ইলেকশন কমিশনকে অস্ত্র দিয়ে দিলেন, ইলেকশন কমিশন তখন গেলেন এআই মডেলে। আর এটা তো বুঝতে হবে, মানুষের বুদ্ধির ওপরে যন্ত্রের বুদ্ধি হতে পারে না। এই ডিসক্রিপেন্সি তৈরি হলো। এমনকি
সুপ্রিম কোর্টে উনি নাটক করে বললেন আমি যাব, গিয়ে কী বলেছেন না বলেছেন গুণমানের মধ্যে যাচ্ছি না, কিন্তু সেখানে তিনি কমিট করে এলেন যে হ্যাঁ গভর্নমেন্ট অফিসাররা যথেষ্ট সংখ্যায় নির্বাচন কমিশনকে সাহায্য করবে, করলো না। তারপরেই তো বিচারপতিদের কথা বললেন সুপ্রিম কোর্ট। যা ছিল আপনার যাদবপুরে তার তুলনায় কি হতে পারে বেটার, ধরুন প্রত্যেক স্বাভাবিক প্রক্রিয়ায় বহু মানুষ মারা যাবেন, বহু মানুষের নাম হয়তো ডুপ্লিকেশন থাকতে পারে, বাদ যাবে, তো এটা নিয়ে খুব হইচই করার কিছু আছে বলে মনে করি না। কিন্তু সেটাকে সুযোগ নিয়ে লক্ষ লক্ষ প্রান্তিক মানুষের ভোট বাদ দিয়ে দেওয়ার যে পরিকল্পনা, তার বিরুদ্ধে আমরা, এবং তার বিরুদ্ধে আমরা লড়ছি। এই যে অভয়ার মা নির্বাচনে দাঁড়িয়ে পড়লেন, এতে বামফ্রন্টের অনেককে খুব হতাশ উত্তেজিত দেখিয়েছে। আপনি কোন দলে? আমি আদৌ পাত্তা দিই না এটাকে। বামফ্রন্টের লোক হতাশ হবে কেন? অভয়ার মা ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি রাজনৈতিকভাবে যদি মনে করেন বিজেপি তার আত্মার শান্তি দেবে, তিনি দিতে পারেন। কিন্তু অভয়ের আন্দোলনটা শুধুমাত্র একটু মেয়ের ধর্ষণ হত্যাকাণ্ডের আন্দোলন নয়। যারা অভয়ার আন্দোলন করছেন তারা সামগ্রিকভাবে নারী সুরক্ষা, নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করছেন। কিন্তু তার প্রতীক তো অভয়া, তার মানে হতে পারে একটা ঘটনা। সো সেখানে হয়তো বামফ্রন্টের মনে হচ্ছে যে তারা এই বিক্ষোভকে, পুঞ্জীবিত বিক্ষোভকে একত্রিত করেছিলেন। এবার দেখা গেল যে তাদের ছেড়ে উনি ওখানে গেলেন। আবারও বলি, ভুল হচ্ছে। বামফ্রন্ট বা যারা বিক্ষোভ করেছেন তারা কার মেয়ে, কোন পরিবারের মেয়ে এটা দেখে বিক্ষোভ করেননি। বিক্ষোভটা করেছেন ঘটনাকে নিয়ে। সেই ঘটনা নিয়ে বিক্ষোভ আছে এবং থাকবে। এখন ঘটনাচক্রে আপনার নিজের ন্যারেটিভটা কি বলুন তো, ঘটনার সম্পর্কে কি হয়েছিল আপনার কি মনে হয়? দেখুন, এটা তো ঘটনা পুরোপুরি প্রশাসনিক ব্যর্থতা। এটা তো একটা হাসপাতালের ভেতরে একজন কর্মরত চিকিৎসক, তিনি 3 তলা বা 4 তলার উপর তার বিশ্রামাগারে গেছেন, সেখানে গিয়ে একজন তাকে হত্যা করলেন, ধর্ষণ করলেন। এটা নিছক ঘটে যাওয়া নয়, এটা আমার নিজের বক্তব্যের পেছনে একটা যথেষ্ট সুচিন্তিত পরিকল্পনা আছে। মানে এটা জাস্ট একটা অ্যাসর্টেড কেস নয়। নয় পরিকল্পনা। আর লক্ষ্য করবেন, মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমি সারা রাত ধরে মনিটর করেছি। স্যার, ইন্ডিকেশন কী মনিটর করেছেন তিনি? সেইভাবে তদন্ত হলো না। তদন্ত তো রাজ্য পুলিশ, স্থানীয় কলকাতা পুলিশ করেছে, তারপরে সিবিআই আমি করেছে। বলছি যে তদন্ত বা তদন্তকারী সংস্থা, সে রাজ্য পুলিশ করুক বা কেন্দ্রীয় পুলিশ, তদন্তকারী সংস্থার যে ভূমিকা হওয়া উচিত, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে তদন্তকারী সংস্থারা যারা ক্ষমতায় থাকেন, অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কখনো কখনো প্রভাবিত হন বা নিয়ন্ত্রিত হন। পার্থ চট্টোপাধ্যায়কে এবারে নির্বাচনের প্রার্থী না দেখে কি আপনি আশ্চর্য? না, আমি আশ্চর্য হইনি, কিন্তু আমি যখন দেখলাম যে উনি বললেন বালু কিছু করেনি, তখন আমি বুঝে গেলাম কেন পার্থকে করেনি। কেন পার্থ টাকাটা ওকে সাপ্লাই করেনি, বাড়িতে রেখে দিয়েছিল। পার্থ ওইটাই অপরাধ হয়েছে। আর বালু যা টাকা তুলেছে দিদিকে সাপ্লাই করে দিয়েছে, তাই দিদি মঞ্চে দাঁড়িয়ে বলেন বালু কত ভালো। যাদবপুরের হাওয়া কি বুঝছেন? যাদবপুর চিরকাল একটা বামফ্রন্টের দুর্গ ছিল, কিন্তু যাদবপুরের মানুষও কি বামফ্রন্ট থেকে মুখ ফিরিয়ে নিলেন? সাময়িক তো নিয়েছিলেন বটেই, তো অস্বীকার করে লাভ নেই, সাময়িক তো তারা মুখ ফিরিয়ে নিয়েছিলেনই। এখন তারা আবার, আমরা আশা করছি, ফিরে আসবেন। 165 বছর অবিভক্ত ব্রিটিশ এম্পায়ারের রাজধানী ছিল কলকাতা, ভারতে। সেই কলকাতা সম্পর্কে বলতে গেলে এখনও ওই 70 দশক, তারপরে বামফ্রন্টের সময়টাকে তুলে এনে বলা হয় দ্য রেজিম দ্যাট ওয়াজ ক্যারেক্টারাইজড বাই ট্রেড ইউনিয়নিজম। এটা সেই ধারার একজন উত্তরাধিকারী হিসেবে আপনার কিরম মনে হয়? আচ্ছা, এই ন্যারেটিভটা কারা তৈরি করেছে বলুন তো, আমি জিজ্ঞাসা করছি। এটা জাতীয় মিডিয়ায় এটা সবসময় লেখা। মিডিয়া এটা তো ফ্যাক্ট যে কলকারখানা চলে গেছে, জুট মিল বন্ধ হয়ে গেছে। উত্তর দিচ্ছি। মিডিয়াটা কারা কন্ট্রোল করে? যারা মিডিয়া কন্ট্রোল করে তারা কখনোই এই ন্যারেটিভ দেবে যে লেফট ওয়াজ রাইট? জুট বন্ধ হয়েছে কেন? ট্রেড ইউনিয়নের জন্য। আমি তো সব জায়গায় বলি, ওপেন চ্যালেঞ্জ করি যে আমাকে তথ্য দেওয়া যে ট্রেড ইউনিয়ন মুভমেন্টের জন্য কারখানা বন্ধ হয়ে গেছে। একটা ইনস্ট্যান্স। সুলেখা ট্রেড ইউনিয়ন বন্ধ হয়েছে, সুলেখা বন্ধ হয়েছে,
ডেভেলপ টেকনোলজির সঙ্গে চলতে পারেনি বলে। আপনি ক্যালকাটা কেমিক্যাল, সেম থিং। আপনি একটা দেখান যে ট্রেড ইউনিয়ন মুভমেন্টটা কখন হয়, এটা নিশ্চয়ই আপনি নিজে ফিল করবেন। যখন শ্রমিকরা নিজেরা নিজেদের এক্সিস্টেন্সটা টিকতে পারছে না, তখন তারা মুভমেন্টটা করে। সাম্প্রতিক উদাহরণ দেখুন তো, নয়ডায় কি হলো। নয়ডাতে ওখানে আপনি শ্রমিকদের পাশে দাঁড়ালেন, এটা অনেকের বক্তব্য যে বিকাশ ভট্টাচার্য নয়ডায় গেলেন না আর এখানে তাকে সুবিধা করে দিল বিজেপি। বিকাশ ভট্টাচার্য তো শ্রমিক আন্দোলনের মাথা নন। যারা শ্রমিক আন্দোলনের মাথা তারা নয়ডায় আছেন, এটা তো বুঝতে হবে। বিকাশ ভট্টাচার্য যদি শ্রমিক আন্দোলনের মাথা হতেন, নিঃসন্দেহ হয়ে থাকতেন। তিনি তাদের হয়ে আইনজীবী হয়ে দাঁড়াতে পারতেন তাদের স্বার্থ রক্ষার জন্য। নিশ্চয়ই সেই পর্যায়ে এলে পরে নিশ্চয়ই দাঁড়াবো। সো এটা হচ্ছে কুইট প্রো যে বিকাশ ভট্টাচার্য ওখানে গেলেন না, এখানে বিকাশবাবুকে একটা সহজ ক্যান্ডিডেট দিয়ে দাও। ওটা নয়ডা কিন্তু আমার ক্যান্ডিডেচার হওয়ার পরে হয়েছে, আগে না। ওগুলো হচ্ছে গল্প তৈরি করা হয়। তো আপনি ট্রেড ইউনিয়নিজম নিয়ে বলছিলেন, আপনি মনে করেন না যে জঙ্গি ট্রেড ইউনিয়নরা আজকে আনন্দবাজার পত্রিকা বন্ধ করে দিয়েছিল সিটু 34 দিনের জন্য? হ্যাঁ, 34 দিন বন্ধ ছিল কাগজ। সেটা কোন পরিস্থিতিতে ছিল? বন্ধ করেনি, এবং সেটা পরবর্তীকালে বাম নেতারাই তীব্র সমালোচনা করেছিলেন যে এই পদ্ধতি ঠিক না। এটাও বুঝতে হবে। অ্যাকচুয়ালি 54 দিন বন্ধ ছিল এই আনন্দবাজার পত্রিকা, 54 দিন বন্ধ ছিল, এবং কেন বন্ধ ছিল আমি বলতে পারবো না। কিন্তু যদি ট্রেড ইউনিয়নিজম বন্ধ করার কারণে আনন্দবাজার বন্ধই হয়ে যেত, তো চলছে কি করে? 54 দিন পরে আবার খুলেছিল, চলছে তো। সেই জন্যেই কারখানা চলে যায় মূলত অর্থনৈতিক কারণে, এবং অর্থনৈতিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শ্রমিকরা তাদের অধিকার রক্ষার জন্য লড়াই করেন। তখন ওনাসটা শিফট করে দেওয়া হয় যে ওরা আন্দোলন করছে বলে বন্ধ করে দিলাম। কিন্তু যদি বলা হয় যে শ্রমিকরা মিনিমাম ওয়েজ চাইবে না, তারা তাদের বেসিস এক্সিস্টেন্সের জন্য কোনো অ্যামেনিটিস চাইবে না, বোনাস চাইবে না, তারা কনস্ট্যান্ট অপ্রেসড হয়ে যাবে, আর কারখানা চলবে। এর বিরুদ্ধে কথা বললে পরে তখন মালিকরা যখন পালিয়ে যাবেন, বলছে কারখানা বন্ধ হলো শ্রমিকদের জন্যে। কত বড় আন্দোলন হয়েছে মানসারে, কারখানা ওখানে আছে কেন? তামিলনাড়ে সাম্প্রতিককালে প্রচুর ট্রেড ইউনিয়ন মুভমেন্ট হয়েছে। আপনি কি মনে করেন না যে লেট 70s থেকে, যবে থেকে বামফ্রন্ট এসছে এবং ওই 2000 সাল অবধি, সেই মাঝখানের সময়টাতে প্র্যাকটিক্যালি পঙ্গু হয়ে গেছে পশ্চিমবঙ্গের শিল্প ব্যবস্থা, যতক্ষণ না বুদ্ধবাবু এসে আবার সেটাকে ফেরাতে সচেষ্ট হলেন? ও আচ্ছা, দেখুন, আপনারা ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসির ব্যাপারটা নিশ্চয়ই জানেন। এই ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসির ব্যারিয়ারটাকে ভাঙলো কারা? জ্যোতিবাবু ক্ষমতায় এসে লড়াই করে, জ্যোতিবাবু অশোক মিত্র। কেন্দ্রের সঙ্গে সংঘাত পশ্চিমবঙ্গে, তখন তুমি টাকা চুরি করেছো, তুমি টাকা দিচ্ছ না, এটা না। যেদিন থেকে ফ্রেট ইকুয়ালাইজেশন পলিসি উঠে গেল, তারপর ভাবুন তো, হুড় করে পশ্চিমবঙ্গে হলদিয়া পেট্রোকেমিক্যাল হলো, পশ্চিমবঙ্গের বুকে সেক্টর 5 তৈরি হতে শুরু করলো, কতগুলো বিদ্যুৎ প্রকল্প হলো, অনেক মৌসই হলো। সোমনাথ চ্যাটার্জি অনেকগুলো মৌসই করলেন, অনেক মৌসই করেছেন, অনেক কার্যকর হয়েছে, অনেক হয়নি। 1/3 হয়নি, 2/3 হয়নি, সরি 1/3 কার্যকর হয়েছে, ধরিনি 1/3 কার্যকর হয়েছে। হলদিয়া কীভাবে হুড়ুড় করে বেড়ে গেল, কতগুলো বিদ্যুৎ প্রকল্প হলো। একসময় যখন ছিল, তখন বামফ্রন্ট যখন ক্ষমতায় এলো, তখন বিদ্যুৎ পাওয়া যেত না, লোকে ঠাট্টা করে বলতো জ্যোতি এলেন। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গকে বিদ্যুতে উদ্বৃত্ত করে তুলে দিয়েছিলাম। আজকে যার ফলে উনি বলেন আর কি, ওর চেলারা, যে এখন তো বিদ্যুৎ যায় না, আরে সে প্রোডাকশনটা তো করা হয়েছে তখন। অতএব এই ন্যারেটিভগুলো আমাদের খুব বিশ্লেষণ যদি করি আমরা অ্যানালিটিক্যালি, তাহলে দেখবেন যে সবটাই ঠিক না। নিশ্চয়ই একেবারে কি কিছু ভুল ভ্রান্তি ত্রুটি? তাহলে মোহভঙ্গ হলো কেন? মানুষের এমন মোহভঙ্গ হলো যে সে 2011 থেকে চলছে। এখনো মানুষ কেন মোহে আছে বলুন তো? ঈশ্বর আছে, মন্দিরে গিয়ে মাথা ঠেকালে আমার সব শান্তি হয়ে যাবে, এখনো এই মোহ আগেছে। এখনো কোনো একদল লোকের মধ্যে মোহ আছে যে গ্রহণ হচ্ছে রাহু কেতুর খেলা, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক আছে? এটারও সম্পর্ক আছে। সেটা হচ্ছে যে আপনার মননে যদি প্রতিনিয়ত একটা জিনিস বলে 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 গেঁথে দেওয়া হয়, আপনি যদি সমাধান নিজে খুঁজে না পান, তখন ওইটাই মনে হবে সমাধান। তো এই যে মানুষের মনে যে বামফ্রন্ট সম্পর্কে নেগেটিভিটি, আমরা সোশ্যাল মিডিয়ায় শুধু দেখি, আমরা বলি যে সোশ্যাল মিডিয়ায় বামফ্রন্ট সবচেয়ে অ্যাক্টিভ বা বামফ্রন্ট সমর্থকরা সবচেয়ে অ্যাক্টিভ।
তার বাইরে রিয়েল ভোটের ময়দানে ততটা অ্যাক্টিভ নন, এটা থেকে কিভাবে ফেরাবেন? দেখুন, একটা কথাই জানো তো, এতদিন পর্যন্ত মিডিয়া ছিল ওয়ান ওয়ে ট্রাফিক। প্রিন্ট মিডিয়া বলুন বা ইলেকট্রনিক মিডিয়া বলুন, এখন সোশ্যাল মিডিয়া হওয়াতে এটার ওয়ান ওয়ে ট্রাফিক নেই, এটা এখন কিন্তু বোথ ওয়ে ট্রাফিক হয়ে গেছে। আর সেখানে ইয়াং জেনারেশন ঝাঁপিয়ে পড়ছে। তাই আক্রমণটা আসছে, তোমরা সোশ্যাল মিডিয়ায় কেন, তোমরা মাঠে নেই কেন? আর মাঠে আছে বলেই তো সোশ্যাল মিডিয়ায় আছে। আপনি ভাবুন তো, ওই সময়টা কোভিডের মাঠে ময়দানে কে ছিল? তারাই তো সোশ্যাল মিডিয়ায় আসছে। এখনও ভাবুন তো, কোথাও যদি কোনো বিপর্যয় হয়, প্রাকৃতিক বিপর্যয় হয়, সবার আগে কে পৌঁছে যায়? কথা আছে, ঝড় আসার আগে বুড়ো কান্তি পৌঁছয়। প্রবাদ বাক্য তৈরি হয়েছে এমনি এমনি নাকি? আপনার কথা মতো সবার আগে বাম সমর্থকরা সবার আগে পৌঁছে। সব জায়গায় যখনই মানুষের সংকট হয়, জনজীবনের সংকট হয়, বামফ্রন্ট থাকে। তাহলে তো তাদের কৃতজ্ঞতায় ব্যালট বাক্স উপর করে দেওয়া উচিত। আবার আমি আপনাকে ওই জায়গায় আসবো, তাহলে যে আপনি রিফ্লেকশনটা আমি কি করে পাবো, আমি কোথায় এই পাবো? সময় লাগবে, ইট উইল টেক টাইম, ডেফিনেটলি। আজকে পাচ্ছি না, কাল পাবো। এই পৃথিবীর ইতিহাস তাই বলে তো, পৃথিবীর ইতিহাস তাই আজকে বলে। সিপিএম এর যে যুব সংগঠন বা যুব নেত্রীরা উঠেছে না, যে মীনাক্ষী, দীপশিতা, এদের কি তুলে আনতে অনেক দেরি হয়ে গেল? কেন, ওরা তো ঠিক সময় এসছে, সবে কলেজ থেকে বেরিয়েছে তখন এসছে। মীনাক্ষী কলেজে পড়তে পড়তে ছাত্র আন্দোলন করতো, যুব আন্দোলন করতো, তা দেরিটা হলো কোথায়? এরা তো উঠে এসেছে ঠিক সময়ে, এবং ঠিক সময় উঠে এসে তারা রাজনীতির সঙ্গে নিজেদের প্রত্যক্ষভাবে যুক্ত করে মানুষের মনে তো একটা ছাপ ফেলে দিচ্ছে। আপনি এবার যে ভোটে বেরোচ্ছেন, আপনার এখানে বিজেপি আগেরবার আমি দেখছিলাম 59,000 ভোট পেয়েছেন, 59,000 ভোট। বাম প্রার্থী বোধহয় পেয়েছিলেন 55,000। যাদবপুরে বিজেপি 59,000, এটা কি নতুন সামাজিক চেঞ্জ একটা ধ্বনিত করছে? বিপজ্জনক ঝোঁক, এই যে বললাম ধর্মীয় মৌলবাদ। আপনি মানুষকে যুক্তি দিচ্ছেন না, মানুষের আবেগে সুরসুরে দিচ্ছেন। হিন্দু খাতরে মেয়ে হ্যায়, হিন্দু খাতরে মেয়ে কবে থেকে হলো? আপনি মানুষকে বোঝাচ্ছেন না যে দেশ বিভাগের কারণ হচ্ছে আরএসএস, মুসলিম লীগের লড়াই এবং ব্রিটিশ পুঁজিবাদের মদত। আজকে মানুষের যখন অসুবিধে বলছেন, তোমার অসুবিধে কী হবে, ওরা তো আছে। ঠিক এই কায়দাটা হিটলারও নিয়েছিল। মানে আপনি বলছেন এখন যদি যাদবপুরে আরও একটা বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয় না করে একটা রাম মন্দির করা হয়, লোকে বেশি খুশি হবে? আপনি আমার সঙ্গে যদি চলেন, আপনি পার্লামেন্ট ইলেকশন অপশনে ছিলেন, আমি এবার প্রচারে গিয়ে দেখলাম যাদবপুর অঞ্চলে 5টা বাড়ি পরপর একটা করে মন্দির জাতীয় জিনিস, গীতা ভবন ইত্যাদি, 5টা বাড়ি পর। ভালো তো, লোকে পুজো আর্চা করছে। এটাই বিপদ। সেই বিপদটা সম্পর্কে আমরা খুব সচেতন হয়ে থাকছি, লড়াই করছি, মানুষকে বোঝাচ্ছি। আপনার কি মনে হয় যে নির্বাচনে বিভিন্ন প্রার্থীরা কংগ্রেস ইউজ করে আইপ্যাক, বারবার করে আমরা শুনছি, বামফ্রন্ট একটা আইপ্যাক এর সাহায্য নিলে ভালো হতো? আবার বলি, যদি লক্ষ্যটা হয় কোনো রকমের ভোটে জেতা, কিন্তু আমাকে তো অনেক অনেক বলে, তুমি কেন সিপিএম আছো, তুমি ছেড়ে দাও, তুমি কোথায় চলে যেতে পারতে। লক্ষ্য যদি হয় তুমি কোথায় চলে যেতে পারতে, তাহলে তো একটা জিনিস। আর যদি লক্ষ্য হয় না, আমি চেষ্টা করবো সামগ্রিকভাবে অসহায় মানুষের খানিকটা সুবিধে করে দেওয়া। লক্ষ্য মাত্রাটাকে ঠিক করতে হবে। আইপ্যাক মানে তো একটা স্ট্রাকচার, আইপ্যাক মানে সিস্টেম, সায়েন্স। কোটি কোটি টাকা, নিশ্চয়ই কোটি কোটি টাকা। আইপ্যাকের প্রধান যদি বিহারিকে মুখ থুবড়ে পড়লেন, সেখানে তার টাকার বিরুদ্ধে আরও বৃহৎ টাকা কাজ করেছে। আজকে আপনি দেখছেন আইপ্যাকের প্রশ্নটা কি, তো টাকার খেলা দেখা যাচ্ছে। যা আইপ্যাক ঘোষণা করেছেন কি করেনি জানি না, যে তাদের কর্মচারীদের আপাতত ছুটি, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তাদের সবাইকে আমি কাজ দেবো। কারণটা কি? আমার ঘরের বেকার ছেলে, কাজের রাস্তা নেই, শিক্ষিত ছেলেদের কাজ দিচ্ছ না, চাকরি বিক্রি করছো, আর বলছো কি চাকরি খেকো বিকাশ। তোমার উদ্দেশ্যটা কি? বিকাশ না, বোধহয় বিনাশ। না, বিনাশ। আপনি যাদবপুরে প্রচুর পোস্টার, আমি খুব খুশি হয়ে বললাম যে এই পোস্টারটায় পশ্চিমবঙ্গে ভরিয়ে দাও, চাকরি খেকো বিকাশ। চাকরি খেকো বিকাশকে ভোট দেবেন না, দেবেন না। আমি বলি যে চাকরিটা খাওয়া যায় কি করে? আইপ্যাকের পছন্দ নয় আইপ্যাক। দেখুন, টেকনোলজি গ্রোথ হয়েছে, সবারই টেকনোলজির অ্যাসিস্ট্যান্স নেওয়া দরকার, নেওয়া উচিত। কিন্তু একটা রাজনৈতিক দল যখন একটা টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের হাতে ক্রীড়ানক হয়ে পড়ে, তখন বিপদ। আইপ্যাকের অফিসে যদি তদন্তের জন্য হানা দেয়, তো রাজ্যের মুখ্যমন্ত্রী ঝাঁপিয়ে পড়েন, এটা বিপদ। এটা অস্তিত্বহীনতার পরিচয়। টেকনোলজিক্যাল সাপোর্ট তো নেবেনই। আজকে যেমন আপনি টেকনোলজি সাপোর্ট নিয়ে আপনি অনেকে চলে গেলেন, আপনার স্টুডিওতে যেতে হলো না, নেবেন। কিন্তু এখন যদি হয় যে আমি একেবারে টেকনোলজির ক্রীড়ানক হয়ে গেলাম, সেটা বিপদ।
এবারে নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর কি হবে বলে মনে হয়? ডিসাইডিং ফ্যাক্টর হবে যে করাপশন, আমার ধারণা। কারণ ধরুন, বালি চুরিতে লোকের কিছু যায় আসে না, কয়লা চুরিতেও ওরা মরুগ্গে, কিন্তু শিক্ষা চুরি, যেটা বাঙালির মননে একটা সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং করবে। শিক্ষা চুরির পর এখানে ইলেকশন হয়েছে, তো কোনো মনে নেই, আমরা কোনো না, রিফ্লেকশন শিক্ষা চুরির পর খুব বড় ইলেকশন হয়নি। আমরা লোকসভা হয়েছে, তারপরে কোনো অসুবিধা হয়নি। না, লোকসভা হয়নি, শিক্ষা চুরির পর হচ্ছে এই নির্বাচনটাই হচ্ছে। আপনি মনে হয় শিক্ষা চুরির একটা রিফ্লেকশন পড়বে? উচিত পড়া। মানে অনেকের মনে হয় যে বাঙালিও হয়তো বহু সময় ধরে এই ইনঅ্যাক্টিভনেস, করাপশন, ইনএফিসিয়েন্সি এর সঙ্গে অভ্যস্ত হতে শিখে গেছে, এবং সেটা বাম আমল থেকেই শুরু হয়েছে। এটা বামামলকে আপনাকে আনতেই হবে, তাহলে আপনি আপনার জাস্টিফিকেশন পাবেন না। মানে যারা বলেন সেটা হচ্ছে যে মমতা খুব কৌশল করে শুধু অ্যাডমিনিস্ট্রেশনকে করাপশনের সঙ্গে ইনভলভ করেছে তা না, তো সোসাইটিকেও করিয়েছে। আমি উদাহরণ দিই। প্রথম ধরুন, তিনি ক্ষমতায় এসেই কৌশলে চালু করলেন ইমাম ভাতা। তা ইমিডিয়েট এফেক্টটা কী হলো? পুরোহিত ভাতা। আপনি যদি বিজ্ঞান মানেন, ইমাম সংখ্যায় 5, পুরোহিত সংখ্যায় 15, তাহলে আপনি আশেপাশে প্রকৃতপক্ষে আপনি একটা ধর্মীয় সংখ্যাগুরু সম্প্রদায়কে লালন পালন করছেন। অবধারিত পরিণতি দুর্গাপূজায় টাকা, তারপর মন্দির, স্কুল নয়, হাসপাতাল নয়, এমনকি মিড ডে মিলের ব্যবস্থাপনাও নয়, মন্দির তৈরির টাকা। এটা গোটা সোসাইটিকে করাপ্ট করে দেওয়া। আমার মনে আছে, খুব মজার গল্প, আপনি শুনবেন না। আমাদের এক দাদা স্থানীয় ছিলেন, ধরুন পুজোর, সরস্বতী পুজো হিসেব, আমি বলতাম যে এই দেখো তুমি কিন্তু এখানে টাকা খেয়েছো। বলে হ্যাঁ, কোনো আপত্তি নেই, তখন তোকে খাইয়েছিলাম টোস্ট, মনে নেই? তুইও তো ওই টোস্টের টাকা খেয়েছিস। অর্থাৎ তিনি মজা করে বলতেন যে দুর্নীতিটাকে সোশ্যালাইজ করে দাও। কিন্তু মানুষ যদি তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ আপনার কথা মতো করতেই চায়, তাহলে আপনাকে বেছে নেবে কেন? সে তো বিজেপিকে বেছে নেবে, যে প্রধান বিরোধী পক্ষ। ও বাবা, আরও বড় দুর্নীতিগ্রস্ত দল বিজেপি সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল বলেই তো তার তৃণমূলের সঙ্গে তাদের একটা হিডেন আন্ডারস্ট্যান্ডিং আছে। পিএম কেয়ার্স ফান্ড, এর থেকে বড় দুর্নীতি কী হতে পারে? ইলেকট্রাল বন্ড, যেটাকে আনকনস্টিটিউশনাল বলা হলো, কোটি কোটি টাকা তারা পেয়েছেন। এখনও কর্পোরেট ট্রাস্টের কোটি কোটি টাকা পান, কোনো হিসেব আছে নাকি? পিএম কেয়ার্স ফান্ডকে আপনি আরটিআই করলেও তার জবাব পাবেন না। কিন্তু এই যে আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় করাপ্ট পলিটিক্যাল পার্টি হচ্ছে বিজেপি, এবং ফলো আপ করা হচ্ছে ওদের, আমি বলি সমদর্শী রাজনৈতিক দল, এই রাজ্যের তৃণমূল। অন্য রাজ্যের বিশ্লেষণে আমি যাব না। এই যে এত মহিলা তারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, স্বাস্থ্যসাথী পেয়েছেন, এদেরই তো উন্নয়নের কথা আপনারা বলতেন। আজকে মমতা ব্যানার্জি তো তাই এটা করছেন। উন্নয়ন হলো? আমার এটাই প্রশ্ন। উন্নয়ন হলো কি? নিরাপত্তা হলো? ক্ষমতায়ন হলো কি? নিরাপত্তা হলো? হলো না। স্বাস্থ্যসাথী তো মহিলাদের নামে, স্বাস্থ্যসাথী পুরুষদের নামেও নয়। আর স্বাস্থ্যসাথী করে আপনি কাকে লালন করছেন প্রকারান্তরে? ইন্স্যুরেন্স কোম্পানিকে। ইন্স্যুরেন্স কোম্পানিকে যত টাকা দিয়েছেন হিসেব আপনারা করে নেবেন। সেই টাকা যদি আমি আমার ইনফ্রাস্ট্রাকচারে দিতাম, তাহলে আমার অনেক বেশি স্বাস্থ্যের উপকার পেতেন জনসাধারণ। কিন্তু মমতা ব্যানার্জিকে আপনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে, আপনি যেহেতু এত নামী একজন আইনজীবী, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে কি ওকে একটা ফেনোমেনা মনে হয় না, সোশিও পলিটিক্যাল ফেনোমেনা, যিনি ভোট পলিটিক্সটা শকুন্তলা দেবীর মতোই অঙ্কটা গুলে খেয়েছেন? না, তিনি নিশ্চয়ই কিছু লোককে তিনি তো প্রভাবিত করতে পেরেছেন, ঠিক যেমন হিটলার পেরেছিলেন। সাম্প্রতিককালে একজন প্রখ্যাত মনস্তত্ত্ববিদ জার্মানি, তিনি অ্যানালিসিস করেছেন যে জার্মানির মতো এত শিক্ষিত দেশ, অর্থনৈতিকভাবে যারা অতটা এগিয়ে আছে, সেখানে হিটলারের জন্ম হয় কী করে? এই একই ফেনোমেনা। এবং পরবর্তীকালে অনেকে বলেছে আমরা বুঝতেই পারিনি। ওনার একটা হিপনোটাইজ করার দক্ষতা আছে। আছে, মিডিয়া সাপোর্ট আছে, তাই। তারা ধরুন এই পাগলের মতো কথা হয়তো মিডিয়া প্রচার করছে, আমি যাচ্ছিলাম ট্রেনে করে, হঠাৎ জল উঠে গেল, আমি গাড়ি দড়ি দিয়ে টেনে নিয়ে গেলাম, এইসব ইডিওটিক কথা সাধারণ মানুষকে বলছেন, এবং এটা প্রচার হচ্ছে। আমার মাথায় গুলি মারলো, কি বিদ্যুৎ পড়লো, আমার টেলিফোনটা গেল, আমি বেঁচে গেলাম, এই ধরনের কথাবার্তা বলে মানুষকে। আর এই কথাগুলো যখন মিডিয়া অনেক বেশি ম্যানিফেস্ট করে। তো হাজরা মোড়ে সত্যি তো লালু আলমের লাঠি তার উপর পড়েছিল যখন পড়েছিল তো। সিপিএম তখন ছিল, কোথায় পড়েছিল। পড়েছিল লাঠিটা? আমার এই জিজ্ঞাসা, আরে হাজরার মতো আমি ছেলে, হাজরার ছেলে, সেই লালু আলম কোথায়? তার বিরুদ্ধে সাক্ষী দিলেন না কেন? লালু আলম একাধিক প্রত্যক্ষদর্শী আছে। হ্যাঁ, লালু আলম বাচ্চা, উনি নিজে তো প্রত্যক্ষদর্শী।
উনি কেন লালু আলমের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেন না? লালু আলমকে তোর দলের এখন কর্মী, বাদশাহ তো তিনি প্রয়াত হয়েছেন, বিজেপি হয়ে গেছিলেন। আপনি এটা তো ভাবতে হবে। তো লালুকে দিয়ে তো বলাতে পারতেন কোর্টে গিয়ে যে হ্যাঁ আমাকে বিমান বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য নির্দেশ দিয়েছিলেন যে ওর মাথায় লাঠি মারো, কেন করলেন না? আপনার ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হচ্ছে, যেহেতু কমিউনিস্ট পার্টির মধ্যে বহু মানুষ তো এই সমাজ থেকে আসেন, সবাই তার নিজস্ব আদর্শে দৃঢ় থাকতে পারেন না। এই লালু আলম বা ওই জাতীয় লোক, তারা বিচ্যুত ছিলেন, তরুণ লাঠি চালিয়েছেন। আমরা যেমন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মার খেয়েছি, কিন্তু গল্প করি না আমরা। যদি সত্যি এর পেছনে কোনো রকম রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তাহলে তো তিনি লালু আলমকে সাজা দেওয়ার ব্যবস্থা করতেন, লালু আলমকে দলে নিতেন না। আমি জানি না লালু আজকে ওর দলে, রাজনৈতিক ষড়যন্ত্র ছিল না। ওর দলের ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কিনা লালু আমি জানি না। ফাইনালি আপনার এখন এই 4th মে বা 3rd মে রাত্রিরে কি গান শুনবেন, কবিতা শুনবেন, কি করবেন? যাই হোক না কেন, ভালো মন্দ যা হোক, সত্যের এলাও সহজে, আমি এটাই বিশ্বাস করি। কারণ বামফ্রন্টের তো প্রথম হচ্ছে শূন্যের গেরো কাটানো, সেটাই তো একটা টেনশন। শূন্যের গেড়ে তো কাটবেই, কোনো সন্দেহ নেই। সমাজ তো কখনো স্থবির থাকে না, মানুষের মননও চিরকাল এক জায়গায় আটকে থাকে না, পরিবর্তন হয়। শূন্যের গেড়ও কাটবে নিঃসন্দেহে, এবং খুব বিস্ময়কর ফল হলেও আটকে উঠবেন না। আপনার একটা সুবিধা আছে, আপনার যে ফল খারাপ হলো আপনি আবার আইনজীবীর যোগ্যতা আপনার আছে, এই ফ্রাস্ট্রেশনটা ওখানে চলে যাবে, ওখানে পজিটিভ হয়ে যাবে, এটা তো আপনার বাড়তি সুবিধা। ওটা তো আমার পেশা। অনেক ধন্যবাদ বিকাশ বাবু, নমস্কার।